আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিদারুণ বিতর্ক চলছে। রয়টার্সের সঙ্গে একটি লিখিত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি 2026 সনের ডিসেম্বরের মাসের মধ্যে উইদিন ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। আর তার এই বক্তব্যের পর সারা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। পক্ষ এবং বিপক্ষে নিদারুণ আলোচনা হচ্ছে। তার যারা সমর্থক তারা মনের আনন্দে বলার চেষ্টা করছে যে এটা না হলে কি বঙ্গবন্ধু কন্যা হওয়া যায় নাকি। এবার তিনি সত্যিকার অর্থে বীরের মতো একটি কাজ করবেন। শেখ হাসিনা যে পালায় না, শেখ হাসিনা যে পালিয়ে যায়নি, একটা বিশেষ মুহূর্তে বিশেষ পরিস্থিতিতে তাকে বিদেশে চলে যেতে বাধ্য করা হয়েছিল এবং ওই মুহূর্তে ওই পরিস্থিতি তার এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। এই জন্য তিনি গেছেন। আবার তিনি একেবারে বিরূপ অবস্থা, তিনি জানেন দেশে গেলে তাকে জেলে যেতে হবে, দেশে গেলে তাকে ফাঁসিতে চড়তে হবে, এমনকি তিনি মবের শিকার হয়ে মারা যেতে পারেন, এমনকি তাকে মেরে ফেলা হতে পারে, আরও অনেক কিছু। তারপরেও তিনি দেশে যা আসছেন, এই যে তার যে সাহস, দুর্নিবার সাহস, এটি জন্মগত। তার বাবার এই সাহস ছিল। পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি তার জীবনের পুরোটা জীবন সংগ্রাম করেছেন। প্রায় 16টি বছর তিনি মানে সেই রাজনৈতিক জীবনে 1954 থেকে যদি 70 পর্যন্ত ধরেন 16টি বছর তিনি শুধু জেলেই কাটিয়েছেন। তো কাজী জেল জুলুম হুলিয়া এই রক্তের যারা বাহক, এই বংশের যারা লোকজন, তাদের কাছে এটা কোনো বিষয় না। এটা প্রমাণ করার জন্য শেখ হাসিনা তার এই বৃদ্ধ বয়সে যখন একটা মানুষ কবরে যেতে চায়, তসবি তাহলিল করতে চায়, দোয়া দরুদ পড়ে জীবন কাটাতে চায়, সে তখন সে 80 বছর বয়সে, তাও আবার বিধবা, তাও আবার পিতৃহীন না, মাতৃহীনা, ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়াতে কেউ নেই। তো সেই অবস্থাতে তিনি সারা দুনিয়ার বিরুদ্ধে একা লড়ছেন শুধু আল্লাহর প্রতি ভরসা করে। এটাই শেখ হাসিনা, এটাই বঙ্গবন্ধু কন্যা, এটাই আওয়ামী লীগের রাজনীতি, এই কথা বলছেন। আর আওয়ামী লীগের লোকজন, আরে বাবা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধরো মারো কাটো, খেয়ে ফেলবো। এইবার মানে তারা স্বপ্নে বিভোর যে শুধু শেখ হাসিনা আসে, আবার তারা ক্ষমতা পায়, তাহলে তারা এই বাংলাদেশে কি কি করবে মোটামুটি সব কিছু ডায়েরিতে লিখে রেখেছে যেন ভুলে না যায়। তার যারা প্রতিপক্ষ, যারা যথারীতি হুঙ্কারকে ঠাট্টা করছেন যে আরে না না, একবার হাতি যদি গর্তে পড়ে সে আর উঠতে পারে না। হাতির বাহাদুরি যতক্ষণ সে মানে গর্তের বাইরে থাকে। তো শেখ হাসিনা যে গর্তে পড়ে গেছে সেক্ষেত্রে তিনি আর উঠতে পারবেন না। আরেকজন বা আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে আপা এই ডিসেম্বর কেন, পারলে আজকে আসেন, আমাদের তার তর্স হচ্ছে না, আপনার জন্য জেলখানা প্রস্তুত, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনার জন্য ফাঁসির রায় রেডি করা আছে, আপনি আসবেন আর ঝুলে পড়বেন, আর আমরা আপনাকে শাস্তি দিয়ে মনের আনন্দে বগল বাজাবো। কামন কামন আপা, আসেন 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 ম্যাডাম, আসেন জনাবা, আসেন, এরকম একটা পক্ষ বলছেন। আরেক পক্ষ বলছেন যে আসার সঙ্গে সঙ্গেই তাকে ফাঁসিতে লটকানো হবে। এই ধরনের যে হুমকি ধামকি, কথাবার্তা, পাল্টা বক্তব্য, এগুলো চলছে। তার সঙ্গে সঙ্গে আবার খুব ইন্টেলেকচুয়াল লেভেলে যারা একটু বুদ্ধিশুদ্ধি রাখেন, তারা নানা রকম বিচার এবং বিশ্লেষণ করছেন যে এখন নয় কেন। মানে তিনি সেই জুলাই মাসে না এসে, আগস্টে না এসে, সেপ্টেম্বরে না এসে, এই দীর্ঘ সময় নিয়ে তিনি কেন ডিসেম্বর মাসে আসতে চাচ্ছেন, এবং এইটা নিয়ে তারা নানা রকম কারণও খুঁজে বের করেছে। প্রথমত হলো যে আপনি যখন কাউকে ভয় দেখাবেন, 1 2 3 ধরলাম, ধরো, এই সমস্ত কথাবার্তা যখন বলবেন, তখন যে অ্যাকশনগুলো হবে, যে রিয়াকশনগুলো হবে, এবং একটা সময় ভয় পেতে পেতে ভয় পেতে পেতে সে দুটো অবস্থা হবে, সে আর ভয় পাবে না। আর একটা হলো ভয় পেতে পেতে সে এতটা দুর্বল হয়ে যাবে যে যেখানে ভয়ের কারণ আছে সেখান থেকে সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে। তো শেখ হাসিনা
তিনি ভালো করে বুঝে গেছেন যে তার প্রতিপক্ষরা তাকে ভয় পায়, যমের মতো ভয় পায়, বাঘের মতো ভয় পায়। তিনি বুঝে গেছেন যে আদর করে, সোহাগ করে শাসন করা, এটার চাইতে ভয় দেখিয়ে শাসন করাটা সহজ, বেশি কষ্ট যায় না। যখন দেখা যাচ্ছে যে খুব সামাজিক অবস্থা নরম সরম, সেখানে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার মারামারি, খুনাখুনি, কাটাকাটি হতে থাকে। আর দেখা গেল যে কোনো একটা ভয়ের রাজত্বে একটা দুটো সেই গুম করা হলো, খুন করা হলো, সারা মানুষের মনে সেই শাসক দলের যারা লোকজন আছে তাদের সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়লো। তখন মানুষ নিজ নিজ কর্মে এত ব্যস্ত হয়ে যায় যে পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাত সেটা করে যে হানাহানি, সেটার পরিমাণ কমে যায়। এবং আশ্চর্য ব্যাপার হলো, যেমন ধরুন আপনি হিটলারের যে নাৎসি শাসন, মুসলিনির সেই ফ্যাসিজম, ওখানে যত ক্ষয়ক্ষতি হয়েছে, খুনাখুনি হয়েছে, সেটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে। কিন্তু যেটিকে বলা হয় পাবলিক অ্যাঙ্গার, জনগণের মধ্যে বিশৃঙ্খলা, সেটা ওখানে নাই বললেই ছিল, মানে ছিল নাই বলতে গেলে। তো সেই দিক থেকে শেখ হাসিনা বুঝে গেছে যে কি করে এই বাঙালিকে ভয় দেখাতে হয় এবং ভয় দেখিয়ে কি করে জয় করা যায়। আর এর বাইরে হালাকু খান, চেঙ্গিস খান, এটা আমি আলাদা একটা ভিডিও করব আরও পরে। তারপরে তৈমুর লং, গিয়াসউদ্দিন বলবন, এরকম অনেক শাসক ছিলেন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, মানে যাদের সামনে আমির উমরা তারা পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করে দিতে ভয়। আলাউদ্দিন খিলজি বা সুলতান গিয়াসউদ্দিনের বলবনের দিল্লির রাজদরবারে তিনি ধমক দিয়েছেন বা প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে অনেক আমির উমরা, সেনাপতি প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। এরকম ঘটনা বহু ঘটেছে। তো বুঝেন যে কিভাবে, মানে তিনি যেখানে যেতেন সেখানে তার নিষ্ঠুরতা এমন পর্যায়ে যেত যে তার সাথে যুদ্ধ করার সাহস কেউ হতো না। তো সেক্ষেত্রে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশে, যে ভয়ের রাজত্ব কায়েম করেছেন বা করেছিলেন, তার প্রেক্ষিতে সবাই যেটা চিন্তা করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, শেখ হাসিনা যদি ফিরে আসে, তাহলে পিঠের চামড়া থাকবে না, শরীরের অন্ডকোষ থাকবে না, কারো ঘরে বউ থাকবে না, কারো ঘরে কন্যা থাকবে না, কারো ব্যাংকে টাকা থাকবে না, কারো দোকানপাটে মাল সামানা থাকবে না। একেবারে গনিমতের মাল হিসেবে ধরো, মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, এরকম 7 দিন শেখ হাসিনা হুকুম দেবেন। তো এরকম অবস্থা যদি চলতে থাকে বা হয়, তার থেকে বাঁচার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো যে সম্মিলিতভাবে শক্তি অর্জন করে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আগমন, তার সন্ত্রাস, তার বাহিনীর সন্ত্রাসকে রুখে দেওয়া, যেটি চরিত্রগতভাবে বাঙালি নেই। বাঙালি সবসময় শক্তের ভক্ত, নরমের জম। তারা যখন দৌড়ায়, আপনি পিছন থেকে ধরেন ধাওয়া দিচ্ছেন, কোনো অবস্থাতে তারা পিছনে তাকায় না, তারা দেখেও না যে কে তাড়া দিল বা কে পিছনে আসে। আপনি বলছেন যে ধর, অমনি নিউ মার্কেটের সেই বা নীলক্ষেতের মোড় থেকে বা সিটি কলেজের মোড় থেকে বা শাপলা চত্বর থেকে তারা দৌড় শুরু করবে। দৌড় শুরু করে 3-4 কিলোমিটার যাওয়ার পরে তাদের তখন মনে হবে যে পিছনে তাকায় দেখিতে কেউ আসছে, কিনা তাকায় দেখা গেল কেউ আসেনি। এই হলো আমাদের দৌড়ের ইতিহাস। এরপরে আমরা যখন দৌড়াই, তখন নিচে বাঁচার জন্য আমরা যে কাজ করি, পাশের যে লোক তাকে ধাক্কা মারি। ধাক্কা মারি কারণে যেন সে পড়ে যায়, পড়ে যাওয়ার পর তাকে যারা তাড়াচ্ছে তারা যেন ওই যে পড়ে গেল তাকে ধরে ফেলে এবং আমাকে যেন বাঁচায়। এই জন্য আমি পাশের লোকের ধাক্কা দিই, পাশের লোকের ল্যাং মারি, সামনে যে লোকটা আছে তার কলারটা ধরে টেনে তাকে পিছনে দিয়ে আমি দৌড়ে চলে যাই। আমাদের দেশে যে সকল মিছিল হয়, রাজনৈতিক মিছিল হয়, সেই মিছিলে যে পুলিশের লাঠিচার্জ হয়, সেই লাঠিচার্জের সময় দেখবেন রাজনীতির, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাদের হোক না কেন, মানে এইভাবে চেইন করে একজনের হাত ধরে রুখে দেওয়ায় না আর একসাথে পালায় না,
তারা সবাই বিচ্ছিন্নভাবে পালায়, একে অপরের সাথে পাল্লা দিয়ে পালায়, এবং পালানোর সময় ওই আমি যেইভাবে বললাম তাদের সহযোদ্ধাকে কাউকে ল্যাং মারে, কাউকে পিছনে ফেলে দেয়, কাউকে সামনে নিয়ে এগোয়। তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরে ফ্যাসিস্টের দোসর চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন, বাবা মা, এদের ওপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের লাশ রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা, পরিবার, তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন, শেখ হাসিনার সেই বিরাট কাফেলায়। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যে কয়েকটা কথা মানে নানাভাবে বলতে বলতে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা হেলিকপ্টারে চেপে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন, আর আরেকটা কথা হচ্ছে যে শেখ হাসিনার নেতা কর্মী মন্ত্রী এমপিরা সবই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এখন শেখ হাসিনা যেমন একেবারে সামরিক বিমানে করে রাষ্ট্রের অনুরোধে আরেক রাষ্ট্রের আকাশসীমা খুলে দেওয়ার পর রীতিমতো জেনারেলদের প্রহরায় আরেক দেশে গিয়ে উপস্থিত হয়েছেন শেখ হাসিনার মন্ত্রী এমপিদের একটা বিরাট অংশ, শীর্ষস্থানীয় মন্ত্রী এমপিরা কারাগারে আটক আছেন 2 বছরের বেশি সময় ধরে বিনা জামিনে, অনেক ক্ষেত্রেই এমনকি বিনা অভিযোগে। অথচ এই যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয় সেটা যে সত্য নয় সেটা যারা জানেন তারা জানেন শেখ হাসিনা যখন বলেছেন যে তিনি দেশে ফিরছেন এবং তিনি তার নেতাকর্মীদের বলে রেখেছেন যে একটা দিন তোমরা সবাই আসো, আদালতে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করি, সেটা কত বড় একটা শোডাউনে পরিণত হতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা সম্প্রতি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, যেখানে সাংবাদিক লিখেছেন যে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা শুরু হয় টেলিফোনে, এই প্রথম শেখ হাসিনার কোনো টেলিফোন ইন্টারভিউ পেলেন কোনো সাংবাদিক, এবং সেই কথোপকথনটা প্রায় 1 ঘন্টা ধরে চলে এবং শুক্রবার গিয়ে শেষ হয়, মানে যাতে বোঝা যায় যে মাঝরাতে এই কথোপকথনটা হয় শেখ হাসিনার সঙ্গে ওই সাংবাদিকের, এবং শুক্রবারেই রয়টার্সের ওই খবর মানে প্রকাশিত হবার পর কিন্তু সারা পৃথিবীর সংবাদ মাধ্যম এটা পিক করেছে এবং এই খবর বারবার আলোচিত হচ্ছে, বারবার পুনঃপ্রকাশিত হচ্ছে। কারণ এই যে শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন যে তিনি এবার ফিরবেন, তিনি এবছরের মধ্যেই ফিরবেন, এবং সর্বশেষ রয়টার্সকে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরে আত্মসমর্পণ যেমন করবেন, তিনি দেশে নির্বাসিত আরও নেতাদের নিয়ে যেমন দেশে ফিরতে চান, তেমনি দেশেও তার নেতাকর্মীদের সঙ্গে তার এমন সংযোগ সৃষ্টি হয়েছে যে তারা ভাবছেন দলে বলে এসে তারা একত্রে আদালতে আত্মসমর্পণ করবেন। কারণ শেখ হাসিনা বলছেন তিনি মৃত্যুর ভয় পান না, তিনি যদি মরতেই হয় তাহলে মরতে চান এই মাটিতে এসে, যে মাটিতে তার বাবা মায়ের কবর আছে, যে মাটিতে তার বাবা মায়ের রক্ত ঝরেছে। তিনি বলছেন তার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার তো কোনো শেষ নাই, ঢালাও মামলা দেওয়া হয়েছে সারা দেশ জুড়ে। কাজেই তিনি এখন তাদেরকে বলেছেন, তার নেতাকর্মীদের বলেছেন যে একদিন তোমরাও আসো, আমি ফিরছি, আমি আদালতে আত্মসমর্পণ করব, তোমরাও আসো এবং আমরা সকলে মিলে আত্মসমর্পণ করব। শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা পরিষ্কার, এবং শেখ হাসিনা কাদের নিয়ে ফিরবেন আর ফিরলে কারা কারা এসে তার সঙ্গে আদালতেও জড়ো হবেন, যে নেত্রী যদি আদালতে আত্মসমর্পণ করেন, নেত্রীকে যদি কারাবন্দী করেন, তাহলে আমাদেরও কারাবন্দী করুন। বাংলাদেশের কারাগারে কত নেতাকর্মীর ঠাঁই হবে এ প্রশ্ন কিন্তু শেখ হাসিনা তুলছেন গত কয়েক মাস ধরে। তার নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রাম আলোচনায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তিনি যে ফোরামগুলোতে আলোচনা করেন, সেসব অডিও বার্তায় বারবার বের হচ্ছে যে কত লোককে জেলে আটকে রাখবে সরকার আর কতদিন রাখবে, মানে জেলখানায় কত লোককে ধারণের ক্ষমতা আছে আওয়ামী লীগ সেটাও পরীক্ষা করে দেখতে চায়। কাজেই সারা দেশে যখন হাজার হাজার মামলা হয়েছে লাখ লাখ নেতাকর্মী সমর্থকের বিরুদ্ধে, তখন নেত্রী যেদিন ফিরবেন
সেদিন সত্যি যদি সারা দেশ থেকে সেই নেতাকর্মী সমর্থকেরা এসে আদালতে জড়ো হয়ে ঘোষণা দেন যে নেত্রীকে গ্রেফতার করছেন, আমাদের নামেও মামলা আছে, আমাদেরও গ্রেফতার করুন, তাহলে সত্যি এই সক্ষমতা কি বাংলাদেশের জেলের আছে? কিংবা এমন একটা রাজনৈতিক শোডাউন, এমন একটা রাজনৈতিক চমক সামাল দেওয়ার ক্ষমতা কি রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আইনিভাবে আছে বাংলাদেশের বর্তমান সরকার বা কোনো সরকারের? শেখ হাসিনা আসলে সরাসরি এই চ্যালেঞ্জটাই জানিয়ে দিতে চাইছেন। নিয়মিত শেখ হাসিনার অডিও বার্তাগুলো বেরিয়ে আসে, তাতে একদিকে সরকারের হৃৎকম্প যে হচ্ছে তার প্রমাণ সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বিচারালয়ের নিষেধ আছে, উচ্চ আদালতের নিষেধ আছে শেখ হাসিনার সংবাদ প্রকাশে, তার কথা, তার বার্তা প্রকাশে, সেগুলো মেনে চলা উচিত সংবাদ মাধ্যমের। কিন্তু তিনি ইমেইলে সাক্ষাৎকার দেন, এ নিয়ে আবার একদল বিশ্লেষণ করেন যে হয়তো শেখ হাসিনা কথা বলার অবস্থায় নেই, এগুলো নিশ্চয়ই শেখ হাসিনার করা ইমেল নয়, এগুলো অন্য কোনো ব্যক্তি উত্তর দিচ্ছেন। এখন রয়টার্সের সাংবাদিক বলছেন তার সঙ্গে 1 ঘন্টার বেশি এই সাক্ষাৎকারটা দিয়েছেন শেখ হাসিনা, যেখানে তিনি দেশে ফেরার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন বারবার তো ভারত সরকারকে চিঠি লিখছে বাংলাদেশ সরকার, এত চিঠি লেখালেখির তো দরকার নাই, তিনি নিজেই এখন দেশে ফিরতে প্রস্তুত, ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এবং শুধু তিনি একা নন, তিনি দেশে ফিরবেন আওয়ামী লীগের আরও শীর্ষস্থানীয় নির্বাসিত নেতাদেরকে নিয়ে, এবং দেশেও তার নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হচ্ছে। তো এত বড় রাজনৈতিক শোডাউনের জন্য সরকার প্রস্তুত? তো রয়টার্স বলছে যে শেখ হাসিনার একার মাথায় কিন্তু মৃত্যুদণ্ড নাই। শেখ হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও এরই মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর হত্যা মামলা তো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সকলের বিরুদ্ধেই হয়েছে। এখন শেখ হাসিনার সাথে কি তারপরেও নেতারা ফিরবেন? এ প্রশ্ন তুলছেন আবার অনেক বিশ্লেষক, যে শেখ হাসিনা মরতে প্রস্তুত, একদিকে তিনিই ফিরবেন কিনা সন্দেহ, আর তার আহ্বানে কেনই বা আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে আদালতে আত্মসমর্পণ করবেন, আর তার আহ্বানে কেনই বা বিদেশে থাকা শেখ হাসিনার নেতারা তার সঙ্গে দেশে ফিরে এসে জেলে ঢোকবার একটা সম্ভাবনা তৈরি করবেন। শেখ হাসিনা কিন্তু একা আওয়ামী লীগ পরিচালনা করছেন না। 2024-এর 5ই আগস্টের পর থেকে একটা দিনও বা কোনো মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে এত মামলা হামলার পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে সেটা বলার কোনো উপায় নাই।